সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাহুল কুমার মিস্ত্রি, প্রভাষক ইতিহাস বিভাগ, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ, শ্যামনগর সাতক্ষীরা। আজকে তোমাদের শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় ইতিহাস প্রথম পত্র। আজকে আমার পড়ানোর প্রথম অধ্যায় ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। আজকে আমি এই অধ্যায়ের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো পলাশীর যুদ্ধ। তোমরা সকলে কম বেশি অবগত আছো যে এই পলাশী যুদ্ধের মাধ্যমেই ব্রিটিশ শক্তি ভারতবর্ষে তাদের শাসন শুরু করার প্রথম ধাপ হিসেবে শুরু করে এবং বাংলার যে স্বাধীনতা বা ভারতবর্ষের স্বাধীনতা বিনষ্ট হয়, নিমজ্জিত হয় এই পলাশী যুদ্ধের মাধ্যমে। তো আজকে আমি তোমাদের সামনে সেই পলাশী যুদ্ধ নিয়েই আলোচনা করব। পলাশীর যুদ্ধ বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে বিয়োগান্তক ঘটনাগুলোর অন্যতম। এই ভারতবর্ষে যতগুলো খারাপ বা দুঃখ বা অঘটন ঘটেছে তার মধ্যে একটি ঘটনা হলো এই পলাশীর যুদ্ধ। এই ঘটনার মধ্য দিয়ে বাংলা তথা ভারতবর্ষ ইতিহাসের এক নতুন পর্বে প্রবেশ করে। পলাশীর যুদ্ধে ইংরেজদের জয়লাভের মধ্য দিয়ে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের ভিত্তি রচিত হয়। অপরদিকে এই যুদ্ধে বাংলার নবাবের পরাজয়ের জের ধরেই ভারতে প্রায় 550 বছরব্যাপী চলা মুসলিম শাসন আমলের অবসান ঘটে। এজন্য পলাশীর যুদ্ধে জয়ের দিন 1757 খ্রিস্টাব্দে 23 জুনকে ব্রিটিশরা তাদের ভারত বিজয় দিবস হিসাবে স্মরণ করে। কারণ এই দিনের মাধ্যমেই তারা কিন্তু ভারত যে দখল করার একটা শুভ সূচনা করে এই পলাশী যুদ্ধের মাধ্যমে। অপরদিকে ভারতবাসীর কাছে এই দিনটি তাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার দিন হিসাবে চরম বেদনার স্মৃতি বহন করে। এই পলাশীর যুদ্ধের মাধ্যমে শুধু বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হলেও এইখান দিয়ে তারা সূচনা শুরু করে এবং একে একে তারা ভারতবর্ষের অন্য সকল রাজ্য তারা দখল করে নেয় এবং সমগ্র ভারতবর্ষের উপরেই তারা তাদের আধিপত্য বিস্তার করতে বা শাসন করতে সক্ষম হয়। তো এই পলাশীর যুদ্ধ আলোচনার পূর্বেই প্রয়োজন এই পলাশী যুদ্ধের পটভূমি জানা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কী ছিল। কারণ একটা যুদ্ধ একদিনেই সংগঠিত হয় না। একটা যুদ্ধ বা একটা ঘটনা সংগঠিত হতে গেলে যুদ্ধের মতো ঘটনা, সেক্ষেত্রে দেখা যায় এর পিছনে পটভূমি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ তার পূর্বের যে ঘটনাগুলো কী কারণে এই যুদ্ধটি অনিবার্য হয়ে উঠল সেটি আলোচনা করার বিষয় রাখে। আগেই উল্লেখ করা হয়েছে মুঘল সম্রাট জাহাঙ্গীর, অর্থাৎ আমি পূর্বের ক্লাসে তোমাদের এই বিষয়ে আলোচনা করেছি। মুঘল সম্রাট জাহাঙ্গীর পর্তুগিজদের দমন করার জন্য ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিলে তারা ব্যবসা বাণিজ্য প্রসার ঘটিয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। মুঘল যে সম্রাট যিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীর, ইনি তোমরা জানো যে পর্তুগিজরা ফিরিঙ্গি নামে পরিচিত ছিল। সেই মগ ফিরিঙ্গিদের অত্যাচার, এই মগ ছিল যারা মিয়ানমারের যারা অধিবাসী এরাদের বলতো মগ, আর এই পর্তুগিজ অধিবাসী ছিল এরা ছিল ফিরিঙ্গি। এই মগ এবং ফিরিঙ্গি একসঙ্গে এরা দস্যুবৃত্তি করতো, এরা জলদস্যু, এরা ডাকাত, এরা উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে এরকম ডাকাতি বা দস্যুতা করতো। এদের এই যে অত্যাচারে অতিষ্ঠিত হয়ে যখন সম্রাট জাহাঙ্গীর দেখলো এদেরকে দমন করা সেভাবে সে তার একার দ্বারা সম্ভব হচ্ছে না, তখন তিনি কি করলেন, ইংরেজদেরকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিলেন, যাতে ব্যবসায়িক দিক দিয়ে এই পর্তুগিজরা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা এই ভারতবর্ষ ছেড়ে যেতে বা এখানে বাধ্য হয়, অথবা তারা খুব শক্তি হারিয়ে নমনীয় হতে বাধ্য হয়। তো এই পর্তুগিজদের দমন করতে যে তিনি ইংরেজদেরকে যে সুযোগ সুবিধা দিলেন তাতে দেখা যাচ্ছে ফল উল্টো হলো। সেই পর্তুগিজরা নয়, বরং এই ইংরেজরাই ভারতবর্ষের জন্য গলার কাটা হয়ে দাঁড়ালো।
ধীরে ধীরে তারা মাদ্রাজ, বোম্বাই ও কলকাতাকে কেন্দ্র করে ভারতের সাম্রাজ্য বিস্তারের নীলনকশা প্রণয়ন করে। কারণ তোমরা জানো যে এই ইংরেজরা ভারতবর্ষে প্রথমত যে এই 3টি শহরকে কেন্দ্র করেই তাদের ব্যবসা বাণিজ্য পরিচালিত করতো, এবং এখান থেকেই তারা তাদের ব্যবসা বাণিজ্য সহ যে তাদের যে শাসন করার যে চিন্তা সেটা এখান থেকে পরিচালিত হতো। এদিকে বাদশাহ আওরঙ্গজেব পরবর্তী উত্তরাধিকার দ্বন্দ্বে দিল্লি কেন্দ্রিক মুঘল প্রশাসনকে দুর্বল ও অস্থিতিশীল করে তুললে মুঘল সুবা অর্থাৎ প্রদেশগুলোতে স্থানীয় শক্তির উত্থান ঘটে এবং সবগুলো অনেকটাই স্বাধীন হয়ে যায়। তোমরা জানো যে সম্রাট জাহাঙ্গীরের পুত্র সম্রাট শাহজাহানের পুত্র আওরঙ্গজেব, এই আওরঙ্গজেবও কিন্তু তোমার তার ভাইদেরকে হত্যা করে বা ভাইদের কাছ থেকে জোর করে ক্ষমতা দখল করে। এই আওরঙ্গজেবের যে উত্তরাধিকারী ছিল, সেই যে সিংহাসন নিয়ে যে বিরোধ, সেই বিরোধের যে উত্তরাধিকার দ্বন্দ্ব, সেইখানে মুঘল প্রশাসন দুর্বল হয়ে যায়। অর্থাৎ মুঘল প্রশাসন যে তার তৃণমূল পর্যায়ে অর্থাৎ সমস্ত অঞ্চলে তারা শাসন কার্য বজায় রাখবে সেটা সম্ভব হয়ে ওঠেনি। এই অবস্থায় যে মুঘল সুবা অর্থাৎ সেই সময় যে প্রদেশগুলো ছিল, মানে যে ছোটো ছোটো অঞ্চল, সেই অঞ্চলকে মুঘল সুবা বলতো। যেমন বাংলা একটা সুবা ছিল। তো এইরকম যে অঞ্চল, এখানকার যারা সুবেদার ছিল অর্থাৎ এখানকার যারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, মুঘল সরকারের প্রতিনিধি যারা ছিল, তারা আর কেন্দ্রীয় সরকারকে মানতে নারাজ ছিল এবং তারা নিজেদেরকে স্বাধীন নবাব হিসাবে ঘোষণা দিতে শুরু করলো। তোমরা জানো বাংলা সুবায় প্রথম এইটা করলেন মুর্শিদ কুলি খান, সেটা আমরা পরে আলোচনা করব। সেই মুর্শিদ কুলি খান তিনি কিন্তু তার সেই সুবাদার হিসাবে আসছিলেন, কিন্তু তিনি পরে নিজেকে নবাব হিসাবে ঘোষণা দেন এবং তিনি বলেন যে আমি আর মুঘল সম্রাটের অধীন নই। তো এভাবে দেখা যায় যে এই প্রদেশগুলোতে স্থানীয় শক্তির উত্থান ঘটে এবং সুবাগুলো অনেকটাই স্বাধীন হয়ে যায়। কারণ এই সুবার যিনি প্রধান ছিলেন সুবেদার, এইসব সুবেদাররা আর কেন্দ্রীয় যে প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসনের অধীন নয় বলে তারা নিজেদেরকে জাহির করলেন। এই মুঘল সুবাগুলোর মধ্যে বাংলা ছিল অত্যন্ত সমৃদ্ধ। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের সময় থেকে মুর্শিদ কুলি খান এখানে স্বাধীন নবাবী আমলের সূচনা করেন। সম্রাট আওরঙ্গজেব যখন দাক্ষিণাত্য অভিযান করলেন, দাক্ষিণাত্য অর্থাৎ ভারতবর্ষকে যদি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো দাক্ষিণাত্য, একটা হলো যে তার ভারতবর্ষের উত্তরাঞ্চল। এই দুই অংশের মধ্যে এই উত্তরাঞ্চলকে আবার বলে আর্যাবত্যও বলে। তো যাই হোক, এই দুইটা অংশের মাঝখানে একটা পর্বতমালা আছে যেটাকে বলা হয় বিন্ধ্য পর্বতমালা। এই বিন্ধ্য পর্বতমালার দক্ষিণের যে অঞ্চল সেটাকে দাক্ষিণাত্য বলে। তো আওরঙ্গজেব যখন দিল্লি থেকে তিনি তার দাক্ষিণাত্য বিজয়ের জন্য অভিযান করলেন, তখন বাংলার যে সুবা, এই সুবায় কেন্দ্রীয় সরকারের শক্তির অনুপস্থিতির সুযোগে এখানকার যে সুবেদার ছিলেন মুর্শিদ কুলি খান, তিনি নিজেকে স্বাধীন নবাব হিসাবে ঘোষণা করলেন এবং তিনি স্বাধীন নবাবী আমলের সূচনা করেন। মুঘলদের কেন্দ্রীয় প্রশাসনের দুর্বলতার সুযোগে ইংরেজরা বিভিন্ন সুবায়, বিশেষ করে বাংলায় তাদের ব্যবসা ও প্রতিপত্তি ক্রমেই বাড়িয়ে তোলে। তো এই মুঘলদের যে কেন্দ্রীয় প্রশাসন তারা দুর্বল, এই কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এই কারণে এই বাংলায় ইংরেজরা তাদের শুধু ব্যবসা না, ব্যবসার সাথে সৈন্য বৃদ্ধি, লোকবল বৃদ্ধি, মানে তাদের শক্তিও বৃদ্ধি করে ফেলছে। পরবর্তী মুঘল শাসক সম্রাট ফখরুখশিয়ার ইংরেজদের আবার বিনাশুল্কে বাণিজ্য করার অধিকার, জমিদারি প্রদান, এমনকি টাকশাল নির্মাণ করার অধিকার দিলে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। এই টাকশাল নির্মাণ করার মাধ্যমে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা ভারতীয় মুদ্রা নয় বরং তাদের মুদ্রা বা তারা যে টাকা তৈরি করে সেই অনুযায়ী তারা ব্যবসা বাণিজ্য করতেছে। সেক্ষেত্রে তারা নিজেদেরকে অনেকটা স্বায়ত্ত শাসনের পর্যায়ে নিয়ে যায়। কিন্তু আলীবর্দী খানের পূর্ববর্তী বাংলার নবাবরা তাদের রাজত্বে ইংরেজ প্রতিপত্তিকে নিয়ন্ত্রণে রাখতেন। যে বিশেষ করে মুর্শিদ কুলি খান আমলে বাংলায় কিন্তু যে নবাব ব্রিটিশদের যে প্রভাব প্রতিপত্তি, তারা সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে যাতে নবাবের প্রতিদ্বন্দ্বী না হয়ে ওঠে, সেদিকে তারা সুদৃষ্টি রেখেছিলেন। মুর্শিদ কুলি খান ও সুজাউদ্দিন খান ইংরেজদের বিশেষ শুল্ক সুবিধা দিতে অনিচ্ছুক ছিলেন।
মানে তারা চাইছিলেন যে ইংরেজরা এখানে বিশেষ সুযোগ সুবিধা পাবে। অন্য অন্য ইউরোপীয় যেসব বণিক গোষ্ঠী আছে তারা যেমন শুল্ক দিয়ে বাণিজ্য করে, ইংরেজরাও ঠিক একইভাবেই শুল্ক দিয়ে বাণিজ্য করবে। কারণ বাইরের বণিকরা এদেশে তারা নির্দিষ্ট কাস্টমস ডিউটি পরিশোধ করে বাণিজ্য করবে, এটাতে তো অসুবিধার কিছু নাই। কিন্তু ইংরেজরা সেটা চায় না, তারা চাইছে যে বিনা শুল্কে বাণিজ্য করা, অথবা অন্য বণিক গোষ্ঠী যে শুল্ক দেবে তারা তার থেকে অনেক কম শুল্কে বাণিজ্য করার আশাবাদ ব্যক্ত করত। তো অন্যান্য ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানি যেমন ওলন্দাজ ও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও ইংরেজদের মতোই সুবিধাতে আগ্রহী ছিলেন। এই যে মুর্শিদ কুলি খান এবং সুজাউদ্দিন খান তারা চাইতো যে একক কোনো কোম্পানি যাতে মাথাছাড়া দিয়ে না ওঠে এবং এমন কোনো শক্তি সঞ্চার না করে যেটা নবাবের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়। এই কারণে তারা যত ইউরোপীয় কোম্পানি আছে সবাইকে সমান দিবে, কারণ কোনো এক কোম্পানিকে অধিক সুবিধা দেওয়ার পক্ষপাতী ছিলেন না। এ কারণে ইংরেজরা আলিবর্দী খানের আগের বাংলার নবাবদের প্রচুর অর্থ উপঢৌকন দিয়ে তাদের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখতে সচেষ্ট ছিল। এই কারণে ইংরেজরা যেটা করতো যে বাংলাদেশের নবাব ছিল তাদেরকে বিভিন্ন অর্থ উপঢৌকন দিত। এই উপঢৌকন এটা হলো এক ধরনের উপহার, বা বর্তমান সময়ের বলা যায় যে এটাও এক ধরনের ঘুষ, যে এই প্রচুর উপহার দিয়ে নবাবকে সন্তুষ্ট করে যাতে তারা বিনা শুল্কে বাণিজ্য করতে পারে। তো এর মাধ্যমে কি হয় যে নবাবের রাজকোষে মানে সেই শুল্কের অর্থ আসে না, কিন্তু নবাব ব্যক্তিগতভাবে লাভবান হন। নবাবকে তারা সম্মানসূচক বিভিন্ন জিনিসপত্র দ্রব্য পাঠান, তারা নবাবকে বিভিন্ন সম্মানসূচক উপাধি প্রদান করেন। নবাবের ব্যক্তিগত লাভ হয়, কিন্তু দেশের রাজকোষের কোনো লাভ হয় নাই এই উপঢৌকনের মাধ্যমে। নবাব আলীবর্দী খানও ইংরেজদের বশে রাখার নীতি অব্যাহত রেখেছিলেন, কারণ নবাব আলীবর্দী খানও তিনি চাইতেন যে ইংরেজদের কোনোভাবেই বেড়ে উঠতে দেওয়া যাবে না। এর মধ্যে আরেকটা ঘটনা দেখো, মারাঠা আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার কথা বলে ইংরেজ ও ফরাসিরা যথাক্রমে কলকাতা ও চন্দননগরে দুর্গ নির্মাণ করলে আলীবর্দী খান তাতে বাধা দেন। এর মধ্যে ওই সময় বাংলায় প্রচুর মারাঠারা এসে ডাকাতি বা দস্যুতা করত। এই মারাঠাদেরকে বলতো বর্গী। এই বর্গী সেনারা এরা ঘোড়ার পিঠে চড়ে আসতো এবং গ্রামকে গ্রাম হঠাৎ করে ডাকাতি করতো, গ্রামকে গ্রাম লুটপাট করতো এবং আগুন ধরিয়ে অগ্নিসংযোগ করে তারা পালিয়ে চলে যেত। তো এই মারাঠাদেরকে এই মারাঠাদেরকে দমন করার জন্য ইংরেজ এবং ফরাসিরা দেখছে তাদের ব্যবসা বাণিজ্য খুব বিনষ্ট হচ্ছে মারাঠাদের জন্য। তারা কলকাতায় ইংরেজরা এবং ফরাসিরা চন্দননগরে দুর্গ নির্মাণ করতে চাইছিল, কিন্তু আলীবর্দী খান কিন্তু তাতে বাধা দেয়। কারণ তিনি জানতেন যে এই দুর্গ নির্মাণ করলে এটা একদিন নবাবের যে শক্তি বা নবাবের যে কর্তৃত্ব, এই কর্তৃত্বের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। তিনি বলেন, তোমরা বণিক, তোমাদের দুর্গের কি প্রয়োজন? আমার রক্ষণার্থে কোনো শত্রুর ভয় তোমাদের নাই। সেই সময় আলীবর্দী খান তিনি তাদেরকে এটা বুঝাইছিলেন যে বণিকদের তো আর সৈনিক বা সেনাবাহিনী থাকার দরকার নাই, বণিকরা থাকবে সেই দেশের রাজার আশ্রয়াধীনে, এবং রাজার যে সৈন্য আছে তারাই বরং এই সকল বণিকদেরকে বাইরের যে শত্রু, বাইরের যে ডাকাত তাদের হাত থেকে রক্ষা করবেন। 1742 সাল থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন সময়ে মারাঠা আক্রমণে বাংলার শহর বন্দর গ্রাম তছনছ হয়ে যায়। মারাঠাদের হামলার ভয়ে মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে বেড়ায়। এ সময় অনেক সমৃদ্ধ পরিবার, ধনী কৃষক ও ব্যবসায়ী কলকাতায় এসে ইংরেজদের আশ্রয় নেয়। কারণ যখন বাংলার অন্যান্য অঞ্চলে যখন তারা ঠিকমতো নিরাপত্তা পাচ্ছে না, এই মারাঠা আক্রমণ সংগঠিত হচ্ছে, তখন তারা আশ্রয় লাভের জন্য এই ইংরেজদের এখানে যে আশ্রয় নেয়। ইংরেজরা সাহায্য প্রার্থী ওই স্থানীয় বিত্তশালীদের বাসস্থানের ব্যবস্থা করলে বাংলায় তাদের সামাজিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বৃদ্ধি পায়। বিষয়টি ইংরেজদের আর্থিক সমৃদ্ধি অবদান রাখে। কারণ ইংরেজরা যখন এইসব যারা যাচ্ছে সাহায্যের উদ্দেশ্যে, নিরাপত্তার উদ্দেশ্যে, তাদেরকে তারা রক্ষা করতেছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে, এর মাধ্যমে কি হয় যে বাংলার জনমনে একটা ধারণা আসে যে ইংরেজরা এই যে বর্গী আক্রমণ থেকে তাদের রক্ষা করতে পারবে। এই যে একটা পজিটিভ ভাবনা তাদের মধ্যে সৃষ্টি হয়, এবং এই যে তাদেরকে নিরাপত্তা দিত, এর ইংরেজরা তো আর বিনামূল্যে নিরাপত্তা দিত না, এর
বিনিময়ে তারা যে একটা চার্জ করতো বা একটা অর্থ, যে আমরা তোমাদেরকে নিরাপত্তা দেবো, তোমরা তার বিনিময়ে আমাদেরকে এই অর্থ দেবে। এই যে উপর্যুপরি মারাঠা আক্রমণ, এর মধ্যে আফগান সৈন্যদের বিদ্রোহ, বাংলার নবাবের উত্তরাধিকার নিয়ে সংঘাতের কারণে আলিবর্দী খানও এক পর্যায়ে উদীয়মান ব্রিটিশ শক্তির সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষের পরিবর্তে আপোষের নীতি গ্রহণ করেন। তো এই যে বর্গী যারা, এই যে মারাঠারা, এই মারাঠাইরাই বর্গী সৈন্য, এরা ঘোড়ার পিঠে চড়ে আসতো। তো তারা বিভিন্ন সময়ে ডাকাতি করতেছে, আক্রমণ করতেছে। এছাড়া এই যে নবাবের সেনাবাহিনীতে ওই সময় চাকরি করতো আফগান সৈন্যরা, তারা বিদ্রোহ করতো। তারাও চাইতো যে বিভিন্ন সুযোগ সুবিধা চাইতে বা তারা তাদের অঞ্চল দখল করতে। তো এই কারণে আলিবর্দী খান মারাঠা আক্রমণ সে এটা রুখবে না বিদ্রোহ দমন করবে, এই কারণে তিনি আর ইংরেজদের সাথে সংঘর্ষ জানেন, তিনি সব দিকে সমান দৃষ্টি দিয়ে সক্ষম হয়ে ওঠেননি। যার কারণে তিনি ইংরেজদের সাথে আপোষের নীতি নেন, যে ইংরেজদের সাথে আপোষ করতে হবে, সরাসরি যুদ্ধে গেলে বা সংঘর্ষে গেলে তিনি হয়তো তার নবাবি টিকিয়ে রাখতে পারবেন না। এই কারণে সমরনায়করা উদ্ধত ইংরেজদের বাংলা থেকে বিতাড়িত করতে পরামর্শ দিলে আলিবর্দী খান মন্তব্য করেছিলেন যে নবাব আলিবর্দী খান এরকম মন্তব্য করেছিলেন যে সমুদ্রে আগুন লাগলে তো আর মানে সেখানে কিভাবে কি সেই আগুন থামানো যাবে। নবাব আলিবর্দী খান ইংরেজদের নৌশক্তির প্রাধান্যর কারণে শঙ্কিত ছিলেন, কারণ ইংরেজরা তো ব্যবসায়ী, তারা আসতো এই নৌপথে, তারা জাহাজে করে আসতো এবং এইভাবে তারা যোগাযোগ করতো। আর তৎকালীন সময়ে ভারতবর্ষের রাস্তাঘাট এত ভালো ছিল না, বাংলার রাস্তাঘাট এত ভালো ছিল না, তখন মূলত নৌপথই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। তখন নদীগুলো প্রশস্ত ছিল, নদীর গভীরতা বেশি ছিল এবং সমুদ্র উপকূল থেকে শুরু করে সমস্ত যে বাংলা প্লাস ভারতবর্ষের নদীপথে যোগাযোগই ছিল প্রধান মাধ্যম। তো এই নৌশক্তিতে তখন থেকেই ব্রিটিশরা ছিল খুবই পারদর্শী। আর বাংলার নবাবের কিন্তু নৌবহর এত বেশি শক্তিশালী ছিল না, বাংলার শক্তিশালী নৌবহর না থাকায় তিনি কৌশলতে বাধ্য হন। ইংরেজরাও তাকে সমীহ করে চলত, কোনো ইউরোপীয় শক্তি যেন বাংলার রাজনীতি হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে নবাব আলিবর্দী খান অত্যন্ত সজাগ ছিলেন। কারণ তিনি ইংরেজদের সাথে যে নীতি তিনি গ্রহণ করলেন, তিনি হলো যে আপোষের নীতি। ইংরেজদেরকেও তিনি বেশি চটাবেন না, ইংরেজরাও তাকে মোটামুটি মান্য করে চলতো। এইভাবে তিনি তার নবাবী আমল চালাতেন বা তিনি তার শাসন ব্যবস্থা ঠিকঠাক রেখেছিলেন। দাক্ষিণে তো ইঙ্গ ফরাসি সংঘর্ষ শুরু হলে ইউরোপীয় বণিকরা যেন বাংলায় দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত না হয় সে ব্যাপারে সতর্ক করে তিনি একটি ফরমান জারি করেন। এর মধ্যে তোমরা আগেই দেখেছো যে কর্ণাটকের যুদ্ধে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধে দাক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ ভারতে ইংরেজরা এবং ফরাসিরা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে। তো সে কারণে এই নবাব আলিবর্দী খান একটা ফরমান জারি করেন যে ওই যে সংঘর্ষের আঁচ যেন কোনোভাবেই বাংলায় এসে না পড়ে এবং বাংলায় যারা বণিকরা আছে তারা যেন নিজেদের মধ্যে কোনোভাবে যুদ্ধে লিপ্ত না হয়। ফরমান অর্থাৎ এটা একটা রাজকীয় আদেশ, এটা সরকারি আদেশ, এটাকেই বলা হয় ফরমান। বর্তমান সময়ের যে রাষ্ট্রপতির অধ্যাদেশ বা বিভিন্ন যে সরকারি প্রজ্ঞাপন বা আদেশ জারি করা হয় এরকমই আর কি, তৎকালীন যে সরকারি আদেশ তাকে বলা হতো ফরমান। তো আলিবর্দী খান 1752 খ্রিস্টাব্দে ইংরেজরা মারাঠাদের পক্ষাবলম্বন করেছে অভিযোগ করে তাদের কাছ থেকে জরিমানা হিসাবে অর্থ আদায় করেন। অর্থাৎ 52 সালে আলিবর্দী খান ইংরেজদেরকে এই বলে দোষারোপ করেন যে তারা মারাঠাদের পক্ষ অবলম্বন করে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন বা মারাঠাদের পক্ষ অবলম্বন করে নবাবের বিরুদ্ধে যুদ্ধে আসবেন। এইভাবে তিনি তাদের কাছ থেকে কিন্তু অনেক জরিমানা আদায় করেন। এই জন্য ইংরেজরা বাংলা নবাবের ওপর অসন্তুষ্ট ছিল, কিন্তু তার দৃঢ়তার কারণে ইংরেজরা সংযত থাকতে বাধ্য ছিল। নবাব আলিবর্দী খানের মৃত্যুর পর বাংলার মসনদের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। অর্থাৎ বাংলার সিংহাসনে কে হবেন নবাব আলিবর্দী খানের যে যোগ্য উত্তরাধিকারী বা পরবর্তী নবাব কে হবেন এটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়। এটা মূলত প্রাসাদ ষড়যন্ত্র। কারণ একজন নবাব বা একজন সম্রাট যখন মারা যান বা তিনি অবসর নেন বা তাকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়, দেখা যায় যে নবাবের যারা পুত্র থাকে বা যারা কন্যা থাকে বা পুত্রের পুত্র বা কন্যার পুত্র বা নবাবের
যদি কোনো ভ্রাতা থাকে ভ্রাতার পুত্র, এই সকল যারা নবাবের বা সম্রাটের যে সকল নিকট আত্মীয় স্বজন থাকে তারা প্রত্যেকে চায় যে সে নিজেই নবাব বা সম্রাট হতে, যার কারণে নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হয় এবং এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষ এবং এখানে খুব নিষ্ঠুরতার পরিচয়ও ইতিহাসে বিভিন্ন জায়গায় দেখা যায়। ইংরেজরা এই সংঘাতের আগুনে ঘি ঢেলে তাদের বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ পায়। অর্থাৎ নবাবরা এখানে একটা সুযোগ পেয়ে যায় যে পরবর্তী নবাব কে হবেন, এবং সেই ক্ষেত্রে তারা একটা পক্ষ নিয়ে অন্য নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। পুত্র সন্তান থাকলে হয়তো তিনি নবাব হতেন, সেক্ষেত্রে ষড়যন্ত্রের সুযোগ একটু কম থাকতো। যেহেতু পুত্র সন্তান ছিল না, এখানে কী হচ্ছে দেখো, তার ছিল 3 কন্যা, তারা হলেন মেহেরুন্নেসা। এই মেহেরুন্নেসারই ইতিহাসে ঘসেটি বেগম নামে পরিচিত, তার ভালো নাম মেহেরুন্নেসা। আরেকজন ছিল মাইমুনা, আরেকজন আমেনা। আমেনার পুত্র সিরাজউদ্দৌলা, পরবর্তী যিনি নবাব হলেন নবাব সিরাজউদ্দৌলা, আমরা যারা তো সবাই জানি, যার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায় এবং ব্রিটিশ শাসনে শুরু হয়, সেই সিরাজউদ্দৌলা। আর মাইমুনার পুত্র ছিলেন শওকত জং, অর্থাৎ এই শওকত জং হলো নবাব সিরাজউদ্দৌলার খালাতো ভাই। ঘসেটি বেগমের কোনো পুত্র ছিল না। আলীবর্দী খান তার 3 জামাতাকে বিহার, ঢাকা ও পূর্ণিয়ার শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেছিলেন। দেখো, তৎকালীন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ শহরটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ঠিক অপোজিটে, ভারতের পশ্চিম বাংলার একটি জেলা বর্তমানে। এইখানে ছিল তৎকালীন সময়ে বাংলার রাজধানী, এবং এখান থেকে পুরা বাংলা অর্থাৎ কলকাতা, পশ্চিম বাংলা, আমাদের বাংলাদেশ, বিহার এসব শাসিত হতো। এবং এই সময় যে ছোট ছোট অঞ্চলগুলো ছিল অর্থাৎ সেইগুলোকে আবার এক একজনের দায়িত্বে দেওয়া ছিল। যেমন ঘসেটি বেগমকে পূর্ণিয়ার দায়িত্ব, মেজকন্যা মাইমুনার স্বামীকে ঢাকার যে সুবেদার বা দায়িত্ব দিয়ে পাঠানো, কনিষ্ঠ কন্যা আমেনার স্বামীকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করেন তিনি। আলীবর্দীর জীবদ্দশাতেই তার 3 জামাতা মৃত্যুবরণ করেন। 3 জামাতা মৃত্যুবরণ করার কারণে দেখা যায় যে সেই উত্তরাধিকার ষড়যন্ত্র আরও প্রকট হয়ে ওঠে। নবাব তার দৌহিত্রদের মধ্যে সিরাজউদ্দৌলাকে বেশি স্নেহ করতেন, কারণ ছোটো কন্যার ছেলে আর সকল দিক দিয়ে তার যোগ্যতা সম্পন্ন এবং ভালো ব্যবহার সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে তিনি সিরাজউদ্দৌলাকে বেশি স্নেহ করতেন। এর অন্যতম কারণ এই যে সিরাজউদ্দৌলার পিতা জয়নুদ্দিন ছিলেন নবাব আলীবর্দী খানের বড় ভাই হাজী আহমদ বা আহমদ আলীর কনিষ্ঠ পুত্র। আবার এই যে সিরাজউদ্দৌলার বাবা ছিল বা সিরাজউদ্দৌলার আব্বা ছিলেন আলীবর্দী খানের বড় ভাই হাজী আহমদ, অথবা তার নাম আহমদ আলী, এর কনিষ্ঠ পুত্র। অর্থাৎ এই সিরাজউদ্দৌলা কিন্তু নবাব আলীবর্দী খানের অন্য দিক দিয়েও, আবার সে তো একদিকে তার দৌহিত্র, অন্য দিক দিয়ে তার নিজের ভাইয়ের পৌত্র, অর্থাৎ ভাইয়ের ছেলের ছেলে। অর্থাৎ সিরাজউদ্দৌলা একদিকে নবাবের ভ্রাতুষ্পুত্রের পুত্র, অপরদিকে মেয়ের দিকের দৌহিত্র। তাছাড়া আরেক কন্যার পুত্র শওকত জং চারিত্রিক গুণ ও সমর নৈপুণ্যের দিক দিয়ে সিরাজউদ্দৌলার সমকক্ষ ছিলেন না। তো আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকেও স্নেহ করার কারণ ছিল তিনি সমর নৈপুণ্য, অর্থাৎ তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন এবং তার চরিত্রও ভালো ছিল। এ কারণে মৃত্যুর আগে আলীবর্দী খান সিরাজকেই উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। এতে তার খালাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, বিশেষ করে ঘসেটি বেগম। তরুণ নবাব সিরাজের বিরুদ্ধে সেনাপতি মির্জাফর আলী খান কয়েকজন অমাত্য মানে তৎকালীন যেসব রাজকর্মচারী বা রাজার পারিষদবর্গ ছিল, এদেরকে বলা হয় অমাত্য, এবং ইংরেজদের ষড়যন্ত্রে হাত মিলান। এই ষড়যন্ত্রই পরবর্তী সময়ে পলাশী যুদ্ধের মতো এক প্রহসনমূলক যুদ্ধ তথা বিয়োগান্তক ঘটনার সূত্রপাত ঘটে। এই পলাশী যুদ্ধকে কেন প্রহসনমূলক যুদ্ধ অর্থাৎ একটা সাজানো নাটক কেন বলা হচ্ছে, তোমরা পরবর্তী লেকচারে আরও পরিষ্কার হবে। তবে এটা সাজানো নাটক এই জন্য বলা হচ্ছে, এই যুদ্ধে নবাবের পূর্ণ শক্তি যুদ্ধে অংশগ্রহণ করেনি। বিশেষ করে মির্জাফর, তার প্রধান সেনাপতি মির্জাফর, তার অধীনস্থ যত সৈন্য ছিল নবাবের অধিকাংশ সৈন্যকে তিনি দাঁড় করিয়ে রেখেছিলেন, যুদ্ধ না করা থেকে বিরত রেখেছিলেন। এই কারণে নবাবের পূর্ণ শক্তির খুব সীমিত অংশই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যার কারণে ইংরেজরা
যুদ্ধে জয়লাভে সক্ষম হয়েছিল। এই কারণে এটাকে একটা সাজানো যুদ্ধ বা নাটকীয় যুদ্ধ বা প্রহসনমূলক যুদ্ধ বলা হয়। তো এখন আমরা নবাব সিরাজউদ্দৌলার সম্পর্কে আলোচনা করব এবং তার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে আমরা একটু জানব। সিরাজউদ্দৌলা 1733 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1756 খ্রিস্টাব্দে 9 এপ্রিল নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়। এরপর মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলা নবাব হিসাবে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন। তো এইটা নবাব হওয়ার জন্য আসলেই পর্যাপ্ত বয়স নয়, কারণ 23 বছরের একজন যুবক বা তরুণ তিনি বাংলার নবাব হবেন এবং বাংলার সমস্ত দিক তিনি সামলাতে পারবেন, এটা অনেকটা অবিশ্বাসযোগ্য। এই কারণে বলছি, যেখানে ইংরেজদের মতো ধূর্ত একটা বণিক গোষ্ঠী এখানে ব্যবসা করছে, যারা সাম্রাজ্য বিস্তারের স্বপ্নে বিভোর, যেখানে মারাঠা আক্রমণ আছে, যেখানে আফগান সৈন্যরা বিদ্রোহ করতেছে, যেখানে অন্য অন্য শক্তি বাংলাকে দখল করতে চায়, এই সব দিক দিয়ে যে একটা সংকটময় অবস্থা, সেই সংকটময় অবস্থা থেকে দক্ষভাবে যদি তার শাসন পরিচালনার জন্য একজন দক্ষ বা অভিজ্ঞ শাসকের দরকার ছিল, কিন্তু বাংলার জনগণের দুর্ভাগ্য যে সেটা সম্ভব হয়নি। আলীবর্দী খানের মৃত্যুর পর মাত্র 23 বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা বাংলা নবাব হন, যার পূর্বের কোনো অভিজ্ঞতা বা শাসন কার্যের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তার এ সিংহাসন আরোহণে খালা মাইমুনা এবং মেহেরুন্নেসা ওরফে ঘসেটি বেগম অসন্তুষ্ট হন, কারণ মাইমুনা চাইছিলেন যে তার পুত্র শওকত জং নবাব হন। ঘসেটি বেগমও তার মেজ বোন এবং মেজ বোনের যে পুত্র তাদেরই পক্ষ অবলম্বন করেন। ঘসেটি বেগমের কোনো পুত্র সন্তান ছিল না, তবে তিনি ছিলেন খুবই উচ্চাকাঙ্ক্ষী বলতে তিনি চাইতেন যে নবাব ঘসেটি বেগমের মত অনুসারে বা তার মতামত নিয়েই রাজ্য পরিচালনা করবেন। ঘসেটি বেগম তার ভাগ্নে পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জংকে সিংহাসনে বসিয়ে বাংলার প্রকৃত ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন, কেননা শওকত জং ছিলেন ইন্দ্রিয় পরায়ণ এবং শাসন কাজে অত্যন্ত অযোগ্য। এখানে একটা কথা বলছে যে ইন্দ্রিয় পরায়ণ অর্থ তিনি তার বিভিন্ন যে ভোগ বিলাস বা লালসা এইগুলো নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। তিনি যে রাজ্য শাসনের দিকে অত বেশি মনোযোগী ছিলেন না। আর ঘসেটি বেগম এই সুযোগটা নিতে চেয়েছিলেন যে নবাব থাকবে ওই সকল তার বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকবেন এবং প্রকৃত শাসন ক্ষমতা থাকবে এই ঘসেটি বেগমের হাতে। ঘসেটি বেগম দেওয়ান রাজবল্লভের মাধ্যমে শওকত জংকে বিদ্রোহে প্ররোচিত করেন। এই দেওয়ান অর্থাৎ যারা সে সময় রাজকর্মচারী হিসাবে যারা রাজস্ব আদায় করতো এদেরকে বলা হতো দেওয়ান। সিরাজের প্রধান সেনাপতি মীর জাফর আলী খান ছিলেন নবাব আলীবর্দী খানের ভগ্নিপতি। তিনিও সিরাজের মতো তরুণ ও স্বাধীনচেতা ব্যক্তির নবাব হওয়া পছন্দ করেননি, কারণ সিরাজ ছিলেন স্বাধীনচেতা, তিনি তার নিজের মতো করে শাসন করতে চেয়েছিলেন এবং তিনি নিজে যেটা ভালো বুঝতেন তিনি সেটাই করতেন। তো এটা মীর জাফর আলী খানও এটা পছন্দ করেনি, তিনি চাইতেন যে তার মতামত নিয়েই নবাব তার রাজ্য পরিচালনা করুক। এমন কেউ নবাব হোক যাকে হাতের পুতুল পরিণত করে তিনি তার কর্তৃত্ব বৃদ্ধি করতে সক্ষম হবেন। অভিন্ন স্বার্থে ঘসেটি বেগম শওকত জং ও মীর জাফর সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এদিকে আলীবর্দী খানের মৃত্যুর পরই ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলার দুর্গ নির্মাণ সহ সামরিক শক্তি বাড়ানো শুরু করে, কারণ তারাও এই যে ফরাসি এবং ইংরেজ শক্তি তারাও সুযোগ পেয়ে গেল যে বাংলা নবাব তো মারা গেছেন, নতুন নবাব আসছেন, তার বুঝে ওঠার আগে বা তার ক্ষমতা পরিপক্ক বা সিংহাসন নিষ্কণ্ঠ বা কাঠাশূন্য করার আগেই তারা তাদের ক্ষমতা বৃদ্ধি করে দুর্গ নির্মাণ করে ফেলবেন, এটাই তারা চেয়েছিলেন। নতুন নবাবের সিংহাসনে বসার ব্যস্ততার সুযোগ নিয়ে তারা এই কাজ করে। পাশাপাশি ইংরেজরা সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমকে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়। ঘসেটি বেগম ও মীর জাফরের ইন্ধন পেয়ে পূর্ণিয়ার শাসক শওকত জং সিরাজউদ্দৌলার আনুগত্য মেনে নিতে অস্বীকার করেন। তখন শওকত জং যখন দেখতেছে যে তার পক্ষে ঘসেটি বেগম প্রধান সেনাপতি বা ইংরেজদের সব দিক দিয়ে আর সহায়তা আছে, এই শওকত জং বলল যে তাহলে আমি আর সিরাজউদ্দৌলার আনুগত্য মানব না, অর্থাৎ সিরাজউদ্দৌলাকে নবাব হিসাবে স্বীকার করবেন না। সিংহাসনে আরোহণ করে সিরাজউদ্দৌলা বুঝতে পারলেন
ঘরের শত্রু দমন করতে না পারলে টিকে থাকা সম্ভব নয়। ঘরের শত্রু অর্থাৎ এই যে প্রাসাদ ষড়যন্ত্র তারা করতেছে, তার নিজস্ব আত্মীয় স্বজন যারা তার নবাব বা তার যে কর্তৃত্বকে স্বীকার করছে না, এদেরকেই আগে দমন করতে হবে। এই জন্য প্রথমেই কতিপয় প্রশাসনিক রদবদল করে নিজের শক্তি সুসংযত করার প্রচেষ্টা চালান। মির্জাপুরের আনুগত্যের ব্যাপারে সন্দিহান হয়ে সিরাজ তাকে বক্সির পদ থেকে সরিয়ে বিশ্বস্ত মীর মদনকে সেই পদে নিযুক্ত করেন। নবাব কিন্তু মির্জাপুরকে সরিয়ে দিচ্ছে তার বক্সির পদ থেকে। পাশাপাশি তিনি তার পারিবারিক দেওয়ান মীর মদনকে সচিব পদে উন্নীত করেন। এছাড়া তাকে মহারাজা উপাধি দিয়ে প্রধান উজিরের মর্যাদা দেন। প্রধান উজির অর্থাৎ তার নবাবের পরপরই যিনি ক্ষমতাধর তাকে বলা হতো প্রধান উজির। সিরাজ বিশ্বস্ত মোহনলালের পিতব্য জানকীরামকে রামনারায়ণ উপাধি দিয়ে দেওয়ান নিযুক্ত করেন। এসব রদবদলের পর নবাব তার শত্রুদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেন। তাহলে নবাব তার যে বিশ্বস্ত লোকজন তাদেরকেই তিনি তার যে গুরুত্বপূর্ণ পদগুলোতে বসালেন। এরপরে নবাব ঘসেটি বেগমের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করলেন সেটা আমরা দেখব। ঘসেটি বেগম ছিলেন নবাব আলীবর্দী খানের বড় মেয়ে এবং নবাব সিরাজউদ্দৌলার খালা, এটা তোমরা আগেই দেখেছো। তার স্বামীর নাম ছিল নওয়াজিশ মুহাম্মদ খান। নবাব সিরাজউদ্দৌলা জানতেন তার খালা মাইমুনার পুত্র পুণ্যেশ্বর শওকত জং নবাব হওয়ার জন্য মুঘল সম্রাটের ফরমান সংগ্রহের চেষ্টা করছেন। এখানে একটা জিনিস তোমরা দেখো যে মুর্শিদ কুলি খানের পদ থেকে যে সকল নবাব যারা আসছে তারা মোটামুটি স্বাধীন নবাব হিসাবেই বাংলায় শাসনকার্য পরিচালনা করছেন, কিন্তু তখনও কিন্তু যে মুঘল সম্রাটের অধীন তারা, কারণ আগে যে সুবেদারি ব্যাপার ছিল এবং সেই সুবেদারি ব্যাপারে মুঘল সম্রাট যাদেরকে রাজকীয় আদেশ বা সরকারি আদেশ দিতেন তিনি এই বাংলার সুবেদার হয়ে আসতেন। তো এই ঘসেটি বেগম চেষ্টা করছেন যাতে সেই মুঘল সম্রাট যিনি আছেন তার কাছ থেকে এমন একটা ফরমান বের করার বা ফরমান নিয়ে আসার যে ফরমান বলে শওকত জং কি নবাব হবেন বা সুবেদার বা নবাব হবেন। তো এই রাজকীয় আদেশ যদি নবাব সিরাজউদ্দৌলা যদি না মানে সেক্ষেত্রে তাকে রাষ্ট্রদ্রোহী বা রাজদ্রোহী ঘোষণা করবেন, দেশের জনগণ তার বিরুদ্ধে খেপে যাবে। এই চেষ্টাটাই তিনি করতে থাকলেন। তার বড় খালা ঘসেটি বেগম এতে সহায়তা করছেন। এর জন্য সিরাজউদ্দৌলা প্রথমেই ধনাঢ্য ঘসেটি বেগমের মতিঝিল প্রাসাদ অবরোধ করেন। নবাব কৌশলে বিনা রক্তপাতে নিরাপত্তা দানের কথা বলে ঘসেটি বেগমকে বিপুল ধন রত্নসহ মনসুরগঞ্জ প্রাসাদে নিয়ে এসে নজরবন্দি করেন। অর্থাৎ কোনো রক্তপাত হয়নি, কিন্তু যে ঘসেটি বেগমকে নজরবন্দি করে ফেললেন, অর্থাৎ তিনি তাকে একটা প্রাসাদে আটকে ফেললেন এবং সব সময় সিরাজউদ্দৌলার বিশ্বস্ত কর্মচারীরা তাকে পাহারা দেবে। ঘসেটি বেগম বন্দী হলে ইংরেজরা ভীত হয়ে ষড়যন্ত্রের জন্য ক্ষমা প্রার্থনা করে। যখনই ঘসেটি বেগম বন্দী হয়ে গেল তখন ইংরেজরা দেখলো যে নবাব তো এবার আস্তে আস্তে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে, সেক্ষেত্রে তাদের তো এখানে ব্যবসা করা সম্ভব হয়ে উঠবে না। এই কারণে তারা কিন্তু নবাবের কাছে ক্ষমা প্রার্থনা করলো। এরপরে আমরা শওকত জংয়ের বিদ্রোহ দমন এটা দেখব। ঘসেটি বেগমকে নজরবন্দি করায় শওকত জং সিরাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। শওকত জং দেখলো যে তার যে বড় খালা অর্থাৎ যিনি তাকে সমর্থন দিয়েছেন সে যদি বন্দী হয়ে যায়, তাহলে এই অবস্থায় যদি তার বিরুদ্ধে এই রাগে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন এবং বিদ্রোহ দমন করতে সিরাজউদ্দৌলা পূর্ণিয়া অভিমুখী যাত্রা করেন। ইতিমধ্যে শওকত জং মুঘল সম্রাটের প্রধান উজিরকে 1 কোটি টাকা উৎকোচ দিয়ে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার সুবেদারি ফরমান সংগ্রহ করেন এবং সিরাজকে সিংহাসন করার অনুমতি পান। এই যে ফরমান, যে রাজকীয় আদেশ তিনি নিয়ে আসতেছেন, মুঘল সম্রাটের উজিরকে তিনি ঘুষ দিয়ে এই আদেশ তিনি নিয়ে আসতেন। সেই আদেশ বলে শওকত জংই কিন্তু এখন মানে যে রাজকীয় আদেশ বলে এই শওকত জংই বাংলার সুবেদার বা নবাব হলেন। সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসের শেষ দিকে পূর্ণিয়া অভিমুখে রওনা হন এবং শওকত জং প্রস্তুত ছিলেন। 16 অক্টোবর নবাবগঞ্জের মণিহারি গ্রামে উভয় পক্ষের যুদ্ধ হয়। যুদ্ধে শওকত জং পরাজিত ও নিহত হলেন। তো শওকত জং যখন পরাজিত নিহত হয়ে গেলেন তখন আর সরকারি ফরমান বা আদেশের আর তেমন কোনো থাকলো না, কারণ তখনকার দিনে যুদ্ধে যিনি জয়লাভ করবেন তিনি বৈধ শাসক, তিনি মানে তখন আইন তার পক্ষে, জনগণ তার পক্ষে, এরকম একটা ব্যাপার ছিল। এরপরে আমরা আলীনগরের একটা সন্ধির সত্য সমূহ নিয়ে আলোচনা দেখি। ইংরেজ এবং নবাবের মধ্যে এই সন্ধির স্বাক্ষরিত হয়, কারণ যখন ঘসেটি বেগম বন্দী হয়ে গেলেন, শওকত জং যুদ্ধে নিহত হলেন, তখন ইংরেজরা সেই নবাবের সাথে একটা সন্ধি হলো। সেই সন্ধিটা আমরা দেখি।
ইংরেজ ও নবাব সিরাজউদ্দৌলার মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। আলীনগরের সন্ধি ছিল নবাবের জন্য অপমানজনক। আলীনগরের সন্ধি অর্থাৎ এই স্থানের নাম অনুসারে সন্ধির নামটি হয়েছে, কেননা এ সন্ধির ফলে তার প্রতিপত্তি ও মর্যাদা হ্রাস পায়। উপরন্তু তিনি ইংরেজদের সাথে যে মিত্রতা স্থাপন করতে চেয়েছিলেন তাও এই সন্ধির মাধ্যমে স্থাপিত হয়নি। দেখে এখানে সন্ধিতে শর্ত কী কী ছিল। নবাব সিরাজউদ্দৌলা দিল্লি সম্রাটের কাছ থেকে প্রাপ্ত ইংরেজদের সব ধরনের বাণিজ্যিক সুযোগ সুবিধা স্বীকার করে নেন। অর্থাৎ এই ইংরেজরা যে ফরমান বলে সম্রাট ফখরুদ্দিনের কাছে যে বাণিজ্য করার যে সুযোগ সুবিধা গ্রহণ করেছিলেন, এই সব সুযোগ সুবিধা নবাব কিন্তু তার নিজের নবাবী অঞ্চলের মধ্যে স্বীকার করে নিলেন। নবাবের কলকাতা আক্রমণের সময় ইংরেজ কোম্পানি এবং কর্মচারীদের যেসব পণ্যদ্রব্য আসবাবপত্র লুণ্ঠিত হয়েছিল সেগুলো ফেরত দিতে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিয়ে নবাব স্বীকৃত হন। নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতার দুর্গ নির্মাণ করতে অনুমতি দেন। নবাব কোম্পানিকে মুদ্রা প্রচলনে অনুমতি দেন। আলীনগরের সন্ধির ফলে ইংরেজদের ঔদ্ধত্য এত বেড়ে যায় যে তারা ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের সূত্র ধরে ফরাসিদের চন্দননগর দুর্গ দখল করে নেয়। এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধ চলছিল ইউরোপে, ফ্রান্স এবং ব্রিটিশদের মধ্যে, ইংল্যান্ডের মধ্যে। তো ওখানে যুদ্ধ চলছে বলে এখানে কোম্পানি অর্থাৎ দুই দেশের দুই কোম্পানির মধ্যেও যুদ্ধ শুরু হলো এবং তারা তাদের ফরাসিদের যে চন্দননগর দুর্গ ছিল সেই দুর্গ তারা দখল করে নেয়। নবাব সিরাজউদ্দৌলা ফরাসিদের সাহায্য নিয়ে ইংরেজদের বাগে আনতে চেয়েছিলেন, এজন্য তিনি দাক্ষিণাত্য ফরাসি সেনাপতি বুশির সাথেও মিত্রতা করেছিলেন। তো আজকের এই আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে পলাশী যুদ্ধের আমরা পরবর্তী ঘটনার প্রবাহ বা যুদ্ধের অন্য অন্য বিষয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।